নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের চীন সফর নিয়ে দুদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম। ভারতের হাত ছেড়ে চীনের কাছাকাছি যাওয়ার যে প্রবল চেষ্টা করছে বাংলাদেশ, তার কি ফল হতে চলেছে, মানে নিষ্ফলা যে হতে চলেছে সে কথা বলেছিলাম। এই প্রসঙ্গে আজ বলবো, ট্রাম্প ক্ষমতায় আসার পর চীন কি বিপদে পড়েছে ও পড়তে যাচ্ছে সেই নিয়ে দু চার কথা বলবো এখন। এই জন্যই বলবো কারণ ট্রাম্পের চালে চীন নিজেই এখন বাঁচার পথ খুঁজছে। এই পরিস্থিতিতে সে বাংলাদেশকে বাঁচাবে কি বাঁচাবে? কথায় বলে, আপনারা জানেন যে চীন তার BRI ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে সারা পৃথিবীকে ঘিরে ফেলার যে পরিকল্পনা করেছিল, সেটা ভীষণভাবে ফ্লপ হয়ে গেছে। আর যেহেতু আমাদের আলোচনা BRI নিয়ে নয়, তাই সে কথা আজকে বলছি না। আজকে শুধু ট্রাম্পের কাছ থেকে চীন কিভাবে বিপদে পড়েছে সেই কথাটা বলি, এবং সেই পরিপ্রেক্ষিতে বলবো বাংলাদেশকে বাঁচাবার, এমনি চীন কাউকে বাঁচাতে যায় না, চীন ঋণের ফাঁদে ফেলে তাকে সে দেশকে শেষ করে দেয়, এবং এই তালিকায় এখন সবথেকে বেশি বড় আকারে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। সে ব্যাপারটাও এর আগের যে ভিডিও সেখানটায় আমি ব্যাখ্যা করেছি। এখন বলবো শুধু চীনের ট্রাম্পের কাছ থেকে পাওয়া কি আসতে যাচ্ছে চীনের জন্য। কথায় বলে, শক্তের ভক্ত নরমের জম। এমন নয় যে আমেরিকা এতকাল দুর্বল ছিল এবং ট্রাম্প 2.0 জমানায় এসে রাতারাতি হঠাৎই শক্তিমান হয়ে পড়েছে আমেরিকা, এমন নয়। যে শক্তি আজ আছে তার সেই শক্তি বাইডেনের আমলেও ছিল, কিন্তু সে নিজেই জানতো না এই শক্তির প্রয়োগ কিভাবে করতে হয়। তার মানে আমেরিকা কি নিষ্কম্মা হয়ে বসেছিল এতদিন? না, সেটাও নয়। আপনার বাংলাদেশে তো দেখেছেন আমেরিকা কি করেছে, শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশে কি করে কাণ্ড ঘটিয়েছে, ওটা তো আমেরিকা ঘটিয়েছে। সুতরাং আমেরিকা নিষ্কম্মা হয়ে বসেছিল না, খুনসুটি করে সময় কাটাচ্ছিল। ইমরানকে তাড়াও, হাসিনাকে তাড়াও, ভারতকে চাপে রাখো, মোদিকে হটাবার চেষ্টা করে যাও, রাশিয়াকে খেপিয়ে দাও, জেলেনস্কিকে উস্কে দাও, এইরকম সব কাজে ব্যস্ত ছিল। নিজের লাভ হচ্ছে না এমনটা নয়, নিজের লাভ হচ্ছিল তার, তবে তার চেয়ে জরুরি ছিল ঝামেলা বাঁধিয়ে মজা দেখা আর নিজেদের শক্তি দেখানো, যে আমাদের কত ক্ষমতা সেইটা দেখা। ঝামেলাকে ভয় পান না ট্রাম্প সাহেবও, তবে সেটা খুনসুটি করা বা মজা দেখার জন্য নয়। তিনি ঝামেলা পাকান টাইম পাস করতেও নয়, তিনি ঝামেলা পাকান অনেক দূরের কথা ভেবে, মেক আমেরিকা গ্রেট এগেন। আর এই ব্যাপারে তার সবচেয়ে বড় হাতিয়ার আমেরিকার অন্তর্নিহিত শক্তি, যা কিনা বাইডেনের কাছেও ছিল। ট্রাম্পকে নতুন করে সেই শক্তি তো অর্জন করতে হয়নি, এটা ছিলই। যে অস্ত্র হাতে আছে সেটাই কেবল নতুন করে ব্যবহার করছেন ট্রাম্প। আর দেখুন তার ফল, কাঁপুনি শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। পানামা ক্যানেল বলেছেন এটা আমরা খুঁড়েছি, আমরা করেছি, এটা ট্রাম্প বলছেন, সুতরাং এটা আমাদের দখলে থাকবে। এখন সেটা বকলমে কার দখলে গেছে? চীনের দখলে। তিনি গালফ অফ মেক্সিকো বলে দিচ্ছেন, এখানে গালফ অফ মেক্সিকো হবে না, ওটা গালফ অফ আমেরিকা নাম হবে। তিনি বলে দিয়েছেন হুর সদস্য আমরা থাকবো না, আমাদের টাকা নিয়ে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা চীনের দালালি করবে, সেটা হতে দেব না। তিনি বলছেন আমরা ওই প্যারিস ক্লাইমেট কনক্লেভে ওখানে আমরা থাকবো না। তিনি বলছেন কি
যে ইউএনওতে যে এত টাকা দেয়া হয় তারপরে পুরোটাই দেয় আমেরিকা, আমরা কেন এত দেব? আমাদের মাত্র 35 কোটির লোক হচ্ছে আমাদের দেশ, আর চীনের আছে 135 কোটি। তাহলে চীন কেন দেবে না? তো ট্রাম্প এসে হইচই ফেলে দিয়েছেন, সবাইকে তটস্থ করে ফেলেছেন। এদিকে হামাস থেমে গেছে, ওদিকে হেজবুল্লাহ মরে গেছে, হুতি শ্বাস ঢুকছে, আসাদ সিরিয়া ছেড়ে পালিয়েছেন। ট্রাম্প বলছেন বিশ্বে জুড়ে কোনো অশান্তি চলবে না, যুদ্ধ চলবে না, মৌলবাদী এইসব কাজকর্ম চলবে না, শান্তিতে থাকো, শান্তিতে কাজ করো, উন্নতি করো, এইভাবেই চলবে। আর এর ফলে আজকে দেখা যাচ্ছে কাঁপুনি শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। 20 জানুয়ারি ক্ষমতায় বসার আগে ট্রাম্প হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছিলেন কি করতে যাচ্ছেন সেসব কথা বলে, এবং বসার পরেই একের পর এক অর্ডার দিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন। মেক আমেরিকা গ্রেট এগেন। আচ্ছা, এর মানেটা কি স্লোগানের? মেক আমেরিকা গ্রেট এগেন মানে আমেরিকাকে আবার গ্রেট করো, এই তো? তার মানে একসময় আমেরিকা গ্রেট ছিল, এখন আর নেই, সেই জন্যই তো আবার গ্রেট করার কথা। কিংবা তার গ্রেটনেস এখন চ্যালেঞ্জ করবার জন্য এসছে কেউ, তাকে আবার সেই আনচ্যালেঞ্জড অবস্থায় তাকে যেতে হবে, এই ফিরিয়ে নিয়ে যেতে হবে আমেরিকাকে। এই ফিরিয়ে আনা মানে সামরিক ক্ষেত্র নয়, সমস্ত ক্ষেত্রে। দেখুন, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, এক কথায় যে বিষয়গুলি একটি দেশকে ক্ষমতায়িত করে, ক্ষমতাবান করে, এগুলোর উন্নতি হলেই তাদের সামরিক শক্তি উন্নত হবে। আমেরিকা যা আমেরিকা হয়েছে সে তার শিল্প উৎপাদনের জন্য, তার বাণিজ্যের জন্য, তার অর্থনীতির জোরে। এই শিল্প, বাণিজ্য, অর্থনীতি আর চ্যালেঞ্জের মুখে। এক সময় ডেট্রয়েট ছিল গাড়ি শিল্পের জন্য জগৎ বিখ্যাত, আজ নেই। আমেরিকার যে কোনো মলে যান, সেখানে যত না আমেরিকায় তৈরি মাল পাবেন, তার চেয়ে অনেক গুণ বেশি দেখবেন চীনের মাল। এটা শুধু আমেরিকায় নয়, ইউরোপ সহ সারা পৃথিবী জুড়ে এই এক অবস্থা। চীন দখল করে ফেলেছে বাজার। এমনকি ভারতেও চারদিকে পাবেন চীনের মাল। আর শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে মজবুত হয়েছে চীনের অর্থনীতি। অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে সামরিক শক্তিতে ক্রমশ বলিয়ান হয়েছে চীন। আজ পরিস্থিতি এমন, আমেরিকাকে চ্যালেঞ্জ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের মাধ্যমে সারা পৃথিবীতে চীন তার জাল ছড়িয়েছে। আমেরিকার অথরিটি ইতিমধ্যেই চীনের কবজায় চলে যাওয়ার জোগাড়। যেমন দেখুন, পানামা ক্যানেল প্রায় চলে গেছে চীনের দখলে, আগেই বললাম। এর পরিণামে আমেরিকা অনেকটা হয়ে গেছে তারাশঙ্করের গল্প নিয়ে সত্যজিৎ রায়ের তৈরি সেই বিখ্যাত ছবি জলসাঘর ছবির জমিদারের মতো। ঠাটবাট বজায় রাখতে গিয়ে নিঃশেষ। ভিতরের এই অবস্থা ট্রাম্প যতটা ধরতে পেরেছেন, তার আগে আর কেউ সেটা পারেননি, কিংবা মাথা লাগাননিও সেই দিকে। আমেরিকার প্রভুত্ব আজ এই যে চ্যালেঞ্জের মুখে, এই চ্যালেঞ্জ কোথা থেকে আসছে? রাশিয়া নাকি চীন নাকি ভারত? অল্প বিস্তরে এরা সবাই কিছু না কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমনকি ভারতও ছুড়েছে। ভারত যখন দুর্বল অর্থনীতি ও দুর্বল সামরিক শক্তির দেশ ছিল, তখন ভারতের কাছ থেকে ভয়ের কারণ ছিল না আমেরিকার। কিন্তু ভারত এখন রাইজিং পাওয়ার, সুতরাং একটু আধটু চ্যালেঞ্জে তার দিক থেকে কখনো কখনো আসছে না বা আসবে না তা নয়। কিন্তু ভারতের মানুষের, বিশেষ করে ভারতের সংখ্যাগুরু মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, তাদের ধর্মীয় সহনশীলতা, ধর্মবিশ্বাস ও শান্তিপ্রিয় জীবনচর্যা বিশ্বজুড়ে এমনই এক প্রভাব ও ফেলেছে ও আস্থা অর্জন করেছে যে ভারত থেকে ভয় পাওয়ার কথা ভাবেন না ট্রাম্প। একই কথা বলা যায় রাশিয়া সম্পর্কে। সোভিয়েত ভেঙে যাওয়ার পর অনেকটাই ক্ষমতা হারিয়েছে রাশিয়া। কোল্ড ওয়ার বা শীত যুদ্ধের সময়ের সেই উত্তেজনা নেই আর। ইউক্রেনের সঙ্গে এতদিন ধরে মারাত্মক যুদ্ধ চলছে বটে, তবে তার দায় মুখ্যত ইউক্রেনের। জেলেন্সকি যদি ন্যাটোর সদস্য হওয়ার জন্য পাগল না হতো, যুদ্ধ বাধত না। আসলে বাইডেনের আমেরিকা আর তার সঙ্গীরা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মজা দেখেছে। অস্ত্র দিয়েছে, কিন্তু সে অস্ত্র যে প্রাণঘাতী, খুব এফেক্টিভ অস্ত্র তা দেয়নি। আবার অস্ত্র দিয়ে বলেছে এই অস্ত্র এখন ছাড়বে না, অমুক জায়গায় ছাড়বে না, এরকম সব বাধা নিষেধ। অর্থাৎ মজা,
ইউক্রেন মরছে আর তাদেরকে সাহায্য দিয়ে এই বাইডেনের আমেরিকা এবং ইউরোপ মজা দেখেছে। সুতরাং এই মজা দেখাটা কিন্তু দরকার ছিল না। সুতরাং রাশিয়া থেকে চ্যালেঞ্জ পাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই নেই। বাকি থাকছে কেবল চীন। আমেরিকার ভয়ের জায়গায় চীন, অর্থনীতিতে আমেরিকার পরেই চীন, সামরিক শক্তিতে আমেরিকাকে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে চীন। চীনের নৌশক্তি বিশ্বে সবচেয়ে সেরা, অথচ আজ যে চীনের এত ক্ষমতা তার মূলেও কিন্তু আমেরিকা তার কনসেপ্ট দিয়েছে, তার নো হাউ দিয়েছে, প্রযুক্তি দিয়েছে, তার বিজ্ঞান দিয়েছে, ব্যবসার পুঁজি দিয়েছে। মার্কিন শিল্পপতিরা দলে দলে সে দেশে গিয়ে কারখানা তৈরি করেছে, সেখানে উৎপাদন করেছে। উৎপাদিত মাল যেটা তৈরি হয়েছে সেটা আবার আমেরিকা কিনে নিয়েছে কম ট্যারিফ দিয়ে, কম শুল্ক লাগিয়ে। চীনকে ভুগতেই হয়নি নিজেদের মাল বেচবার জন্যে। আমেরিকার সাহায্য নিয়ে চীনের এই অগ্রগতি। কিন্তু চীন যে কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না, চীনের চরিত্র যে সম্প্রসারণবাদী, সেটা আমেরিকা বুঝেছে অনেক পরে। আর বোঝার পর আমেরিকা এটা এখন দেখেছে আর দেরি করলে চীন খেয়ে ফেলবে তাকে পুরোপুরি। ট্রাম্প সাহেব এসেই তাই চীনকে ঘেরাবন্দি করতে নেমে গেছেন। আর এই ব্যাপারে জোট বেঁধেছে আমেরিকা কার সঙ্গে? ভারতের সঙ্গে, মোদির সঙ্গে। দেখুন, রাজনীতি মানেই নরমে গরমে খেলা। ভারতের সাথে আমেরিকা যে সবসময় নরমে খেলবে তা নয়, গরমেও খেলবে। কয়েকদিন আগে রাশিয়ার সাথেও তাই। কয়েকদিন আগে রাশিয়ার পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ট্রাম্প, বলেছেন পুতিনের মতো লিডার হয় না। এ কথা বলার 3 দিনের মাথায় বলেছেন ইউক্রেনের সাথে সমস্যা মিটিয়ে ফেলতে, শান্তি চুক্তি করতে। শান্তি চুক্তি না করলে দুঃখ আছে রাশিয়ার কপালে। পুতিন সঙ্গে সঙ্গে বুঝে গেছেন ইউক্রেনে বাইডেনের মতো যে সীমিত যুদ্ধ, সেই নীতিতে বিশ্বাসী নন ট্রাম্প। সুতরাং প্রেসিডেন্ট হওয়ার প্রথম বিদেশ সফরে রাশিয়া যাচ্ছেন ট্রাম্প। ভারত ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে জোট পাকা করে ফেলেছে এবং চীনের বিরুদ্ধে যুদ্ধে ভারত হলো ট্রাম্পের ট্রাম্প কার্ড। আগামী 4 বছর চীনের পাল্টা হিসেবে ভারতকে কাছে নেবে আমেরিকা। চীনা অর্থনীতির গোড়ায় কোপ মারতে এগিয়ে চলেছে এবার আমেরিকা। মধ্যপ্রাচ্যে ইরানকে সঙ্গে নিয়ে চীন আমেরিকাকে হটাতে চাইছিল মধ্যপ্রাচ্য থেকে। ইরানকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সাহায্য করার জন্যে ভয়ঙ্কর বিস্ফোরক সোডিয়াম পারক্লোরেট 1000 টন বিক্রির চুক্তি করেছিল চীন। ট্রাম্প একেবারে সিধা ভাষায় হুমকি দিয়ে সেটা বন্ধ করেছেন। বলে দিয়েছেন আমেরিকার কড়া নজর আছে এদিকে। বাজার খুবই খারাপ দেখে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছে চীন। 1949 সালে চীন স্বাধীন হয়। চীন ভারত দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে চীনা অ্যাক্টিং কাউন্সিল জেনারেল কেন ইয়াং কদিন আগে কলকাতায় এক বড়সড় অনুষ্ঠান ও ভোজসভার আয়োজন করেছে। এই সঙ্গে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরির প্রকল্পে ভারতের বিরোধিতা নিয়ে আলোচনার জন্যে ভারতকে বেজিংয়ে ডেকেছে চীন এবং ভারতের বিদেশ সচিব আলোচনার জন্য বিক্রম মিশ্রি যাচ্ছেন বেজিংয়ে। 2 দিন থাকবেন সেখানে এই ওয়াইড রেঞ্জ অফ বাইপার্টাইট ইস্যুস নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। ভারত বুঝেছে চাপে পড়ে চীন ভালোবাসা দেখাচ্ছে। ভারত চীনকে খুব ভালো চেনে সে 1962 থেকে, এবং সাড়া দিচ্ছে বটে ভারত চীনের বর্তমানের ডাকে। তবে খুব ভালোভাবেই জানে চীন হলো সেই দয়ালু মানুষটি ও সাপের গল্পের মতো। জানেন তো, একজন দয়ালু মানুষ ও সাপের সেই গল্পটি জানলেও যারা জানেন না তাদের জন্য বলছি।
ভয়ঙ্কর শীতের দিন। সেই দিনে একজন খুব দয়াবান মানুষ, দয়ালু মানুষ পথে যেতে যেতে দেখলেন সাপের তো জম হচ্ছে শীতকাল, তো কোনোভাবে সেই একটি সাপ হয়তো বেরিয়ে এসেছিল কোনোভাবে তার জায়গা থেকে, গর্তের থেকে। তো এই মানুষটি দেখলেন যে সাপটি পথের পাশে একটি সাপ মৃতপ্রায় হয়ে পড়ে আছে, নড়তে চড়তে পারছে না, এইভাবে থাকলে কিছুক্ষণ পরেই সে মারা যাবে। এইটা দেখে দয়ালু মানুষটির খুব মনে দয়া এলো। তিনি করলেন কি, সাপটিকে তুলে ধরলেন, নিজের হাতে নিলেন, নিয়ে ভাবলেন এবারে কি করি। তখন তার গায়ে কোটের পকেট ছিল, জামার ছিল ভেতরে, জামার পকেটের মধ্যে সাপটাকে রেখে দিলেন। রেখে দিয়ে যাচ্ছেন, এদিকে সাপটা তো সেই গরম কাপড়ের মধ্যে আছে, তার বুকের গরম আছে, মানুষটির শরীরের গরমে সাপটার সেই আড়ষ্ট ভাবটা কেটে গেছে। সে তার নিজের চেহারায় ফিরে আসছে। এবং ফিরে আসার পর তিনি যখন সে দেখলো যে তাকে একটা মানুষের কারোর পকেটের মধ্যে, কারোর গায়ের মধ্যে সে রয়েছে, গায়ের মধ্যে, তখন সে করলো কি, তাকে সেখানেই মারলো ছোবল। বিষধর সাপ তো, তাকে ছোবল মারলো এবং সাথে সাথেই মানুষটিও মারা গেলেন। ঠিক আছে, তো ভারত জানে চীন হচ্ছে ওই সাপের মতো। ভারতের ৬২,০০০ বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে সেই ১৯৬২ সাল থেকে। আবার পাকিস্তান, যেটা পাক অকুপাইড কাশ্মীর, সেখানে যে জমিটা পাকিস্তানের কাছে ছিল, তারা আবার চীনের কাছে আবার সেই জমিটা উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে বেশ কিছু জমি। এ সত্ত্বেও, ভারতের এইসব জমি দখল করা সত্ত্বেও, চীন মাঝে মাঝে দেখবেন অরুণাচল প্রদেশে সেখানকার দখলদারি জানায়। সে ঝামেলা শুরু করে যায় উত্তর পূর্ব ভারতে। গালোয়ান অঞ্চলে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন, কিছুদিনের কথা মাত্র। সব জায়গায় চীনের দখলদারি। নরেন্দ্র মোদীর সরকার তাই চীনকে খুব ভালো করেই জানে, খুব ভালো করে। তারা যে চীনের মিষ্টি কথায় ভুলবে না, নেহরুর মতো ভুল করবে না, এটা দেশের মানুষ জানে। আর চীন, ভারতের লাভটা তাহলে কোথায়? লাভটা যতটা পারে চীনকে চাপ দিয়ে নিজের স্বার্থে যতটা আনা যায়। দ্বিতীয় কথা, আজ আমেরিকার সাথে সদ্ভাব রেখে দিয়ে তার সঙ্গে জোট বেঁধে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা এই সবগুলো নিয়েই এখন এগোচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ গেছে ভারতের হাত ছেড়ে চীনের হাত আরো শক্ত করে ধরতে। বাংলাদেশ গেছে, তৌহিদ হোসেন ওই জন্য গিয়েছিলেন, কিচ্ছু পাননি, পাবেনও না। চীনের এখন নিজের অবস্থা ভীষণ খারাপ। জিডিপি নেমে আসছে ঝাঁটাঝাট, নামতে নামতে এখন 2 থেকে 3% মধ্যে চলে এসছে। আজকে এই অবস্থায় তার আর্থিক অবস্থা শোচনীয়। আর আমেরিকার ওই যে ইউএনও নামক সংস্থাটি, এরা আমেরিকার টাকায় খায়, পরে খেয়ে গিয়ে চীনের কাছে গিয়ে চীনের দাবিদারি করে। আপনারা দেখেছেন করোনার সময় এই হু কি করেছে। তো এই সব কাজগুলো আজকে ভারত সেই জায়গায় আজকে আমেরিকার কাছে এসে আজকে দুনিয়াতে আমেরিকার সহযোগী শক্তি হয়ে দুনিয়াটাকে শাসন করার ব্যাপারে, ঠিক পথে নিয়ে আসার ব্যাপারে ভারত এগিয়ে রয়েছে আমেরিকার সাথে। এই অবস্থায় বাংলাদেশের উচিত ছিল ভারতের আরও কাছে চলে আসা। আমার মনে হয় বাংলাদেশে যখন বৈধ সরকার আসবে তারা ব্যাপারটা বুঝতে পারবে। এই অপগণ্ডদের সরকার, এরা বুঝতে পারবে না, আর এই বালখিল্য ইউনুস তিনিও বুঝবেন না। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।